ডক্টর ইউনূস ক্ষমতা ছেড়ে দিলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল ভারত। ডক্টর ইউনূসই একমাত্র ব্যক্তি যিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখেন। তাই ইউনূস নামের এই কাঁটাটাকে উপড়ে ফেলতে পারলে ভারত পুনরায় বাংলাদেশে তার আধিপত্য বিস্তারে সক্ষম হবে, যেই কাজটি ইউনূস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা পারছে না। ডক্টর ইউনূস কি জিনিস তারা খুব ভালো করেই জানে। ভারতের সবচেয়ে বড় ভয় তাদের 7 সিস্টার নিয়ে। ডক্টর ইউনূস মাঝে মধ্যেই 7 সিস্টার নিয়ে কথা বলেন, আর এটাই ভারতের সবচেয়ে বড় ভয়। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে তাদের 7 সিস্টার আদৌ থাকবে কিনা এ বিষয়ে রয়েছে তাদের সবচেয়ে বড় সন্দেহ। যে বাংলাদেশ বরাবরই ভারতের চাপে থাকত, ডক্টর ইউনূস ক্ষমতায় বসার পর থেকে উল্টো ভারতই চাপে রয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকলে ময়মনসিংহ সেনাঘাঁটি মাথাচাড়া দিয়ে উঠতে পারে, আর এটাই হলো ভারতের ভয়। কারণ এই ময়মনসিংহ সেনাঘাঁটি ভারতের 7 সিস্টারকে আলাদা করে দিতে সক্ষম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে পরবর্তী ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে ভারতের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, কারণ এর সাথে জড়িয়ে আছে পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের ভবিষ্যৎ। বাংলাদেশের ময়মনসিংহ সীমান্ত ঘেঁষে পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টারের অবস্থান। ভারতের কপাল খারাপ, এই ময়মনসিংহেই নির্মাণ করা হবে বিশাল সামরিক ঘাঁটি। এ ঘাঁটি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ভারতের 7 সিস্টারের অবস্থান। ফলে যুদ্ধকালীন সময়ে ভারতের সবচেয়ে দুশ্চিন্তার কারণ হবে এই ময়মনসিংহ সেনাঘাঁটি। কারণ ত্রিপুরা, মেঘালয়, আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ এই 7টি রাজ্যই ময়মনসিংহ সীমান্ত থেকে বেশি দূরে নয়। সহজ কথায় উকি দিলেই রাজ্যগুলো দেখা যায়। ফলে সেনাঘাঁটি ভারতের 7 সিস্টারকে সর্বাত্মক মোকাবেলা করতে সক্ষম। ময়মনসিংহ সেনাঘাঁটির সরকারি নাম মোমেন শাহী সেনাঘাঁটি। ভারত বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কারো সাধ্য নেই এই সেনাঘাঁটি চালু করার, যার কারণে তারা ইউনূসের পদত্যাগ চাচ্ছে। 1970 সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি বাংলাদেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নাম উল্লেখ পাওয়া যায়। বর্তমানে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ জেলা নিয়ে গঠিত। বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ময়মনসিংহের শেরপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশের যেসব ভূখণ্ডে ভারত আক্রমণ করতে পারে তার মধ্যে ময়মনসিংহ একটি, কারণ সীমান্ত ঘেঁষেই অবস্থান। ফলে আক্রমণ শুরু হবে ময়মনসিংহ অঞ্চল দিয়েই। ফলে নিরাপত্তায় সামরিক ঘাঁটি নির্মাণের কোনো বিকল্প নেই। অপরদিকে 7 সিস্টার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, তাই আলাদা গুরুত্ব দেওয়া উচিত ময়মনসিংহ অঞ্চলকে। কারণ এত বড় বিভাগীয় অঞ্চলের নিরাপত্তায় নেই কোনো পূর্ণাঙ্গ সেনাঘাঁটি, যার ফলে আয়তনে বিশাল একটি অঞ্চল নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সমস্যা কাটিয়ে উঠতে ময়মনসিংহের মোমেন শাহী সেনাঘাঁটিকে পুনরায় নির্মাণ করা উচিত। ভারত বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকলে এই সেনাঘাঁটি পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সেনাঘাঁটি যাতে চালু না হোক, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করুক। পূর্ব থেকেই ময়মনসিংহ সেনাঘাঁটিতে বিশাল জমি বরাদ্দ ছিল, কারণ আয়তনে তখন দেশের সবচেয়ে বড় অঞ্চল ছিল ময়মনসিংহ। ফলে সেনাঘাঁটিও এর থেকে পিছিয়ে ছিল না। তাছাড়া 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো এই সামরিক ঘাঁটি থেকে। কারণ সমতল ভূমি, ফলে অতি অল্প সময়ে ট্যাঙ্ক, সাজোয়া যান, কামানের মতো সমরাস্ত্র অপারেট করার প্রশিক্ষণ দেওয়া হতো মুক্তিযোদ্ধাদের। বর্তমানে ওই ঘাঁটি থেকে সেনাবাহিনীর সকল স্তরের কর্মকর্তাগণ প্রায় সময়ই প্রশিক্ষণ নিয়ে থাকেন। তাই এই সেনাঘাঁটির আধুনিকায়নে প্রতিরক্ষা দপ্তরের সিদ্ধান্তই চূড়ান্ত। ভারত চাচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা সেক্টরকে নিয়ন্ত্রণ করতে, যাতে বাংলাদেশে সেনাঘাঁটি নির্মাণ না করে। ময়মনসিংহের সেনাঘাঁটিতে 19তম পদাতিক ডিভিশনের সদর দপ্তর অবস্থিত এবং এর অধীনস্থ 77তম পদাতিক ব্রিগেডও অবস্থিত এ সেনাঘাঁটিতে। সুতরাং এ অঞ্চলটি কতটা গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই সেনাঘাঁটির আয়তন আর না বাড়ালেও চলবে, কারণ 2500 একর বিশিষ্ট এক বিশাল ভূখণ্ডের উপর দাঁড়িয়ে আছে মোমেন শাহী সেনাঘাঁটি। ফলে 10 থেকে 15,000 সৈনিক অনায়াসে মোতায়েন করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে 20 থেকে 25,000 সৈনিকও মোতায়েন করা সম্ভব। এতটাই বড় এ সেনাঘাঁটি, সুতরাং আয়তন নিয়ে কোনো সমস্যা হবে না। শুধু সফলভাবে নির্মাণ কাজ শেষ হওয়া প্রয়োজন। প্রকৃতপক্ষে ময়মনসিংহ সামরিক ঘাঁটির একটাই লক্ষ্য থাকবে, তা হলো ভারতের হুমকি মোকাবেলায় সর্বদাই প্রস্তুত থাকা। কারণ ঘাঁটি থেকে ভারত সীমান্ত, বিশেষ করে 7 সিস্টারের দূরত্ব মাত্র 30 থেকে 35 কিলোমিটার। অপরদিকে ঘাঁটি থেকে মিয়ানমার সীমান্ত দূরবর্তী হওয়ায় সবচেয়ে চাপে থাকবে ভারতের 7 সিস্টার।
অপরদিকে সীমান্ত ঘেঁষে সামরিক ঘাঁটির অবস্থান হওয়ায় ভারতও এতে সহজে হামলা করতে পারবে, কারণ অনেকাংশে সমতল ভূমি, তাই ট্যাঙ্ক, আর্টিলারি ও রকেট লঞ্চার দিয়ে সরাসরি হামলা করতে পারবে। তবে এ অঞ্চলে বাংলাদেশের ভৌগোলিক সুবিধা অনেক বেশি, কারণ দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই রসদ পৌঁছানো সম্ভব। যেমন পাশেই রয়েছে কিশোরগঞ্জ সেনাঘাঁটি, অপরদিকে ঢাকা সেনাঘাঁটি ও সিলেট সেনাঘাঁটি থেকেও অল্প সময়ে রসদ পৌঁছে যাবে ময়মনসিংহে। ফলে গোলাবারুদের ঘাটতিতে পড়বে না, একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। তবে ভারতের ক্ষেত্রে বড় সমস্যার সম্মুখীন হবে, কারণ পূর্বাঞ্চলে রসদ পৌঁছানোর রাস্তা একটাই, তা হলো শিলিগুড়ি করিডোর হয়ে। ফলে দীর্ঘ সময় ব্যয় হবে, যার ফলে রসদ সংকটে পড়বে সেভেন সিস্টার। ফলে একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। এই সুবিধা কাজে লাগিয়ে সহজেই পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের নিয়ন্ত্রণ নিতে পারবে বাংলাদেশ। তাই ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে ট্যাঙ্ক, আর্টিলারি ও সাজোয়াজানের প্রতি গুরুত্ব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, কারণ এসব সমরাস্ত্রই অনেকাংশে কাজে লাগবে এই অঞ্চলের মোকাবেলায়। প্রাথমিক অবস্থায় আর্টিলারি, ট্যাঙ্ক ও সাজোয়াজান মোতায়েন করা হলেও ধীরে ধীরে সকল ধরনের আধুনিক সমরাস্ত্র মোতায়েন করা হবে। সুতরাং ভারত কখনো ময়মনসিংহ দিয়ে আক্রমণ করলে 20 থেকে 25,000 সৈনিকের সামনে মোকাবেলা করতে হবে। ফলে আক্রমণ করে সহজেই সফলতা পাওয়া সম্ভব নয়। উল্টো বাংলাদেশ পাল্টা আক্রমণ করতে পারবে, কারণ ভৌগোলিক সুবিধা বাংলাদেশের অনুকূলে। কারণ বাংলাদেশ বিমান বাহিনী প্রথম শিলিগুড়ি করিডোরে বিমান হামলা করবে, ফলে রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশ সেনাবাহিনী ময়মনসিংহ সেনাঘাঁটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে প্রভাব বিস্তার করতে পারবে। এ অঞ্চলে নৌবাহিনী তেমন কাজে আসবে না, কারণ সমুদ্র থেকে বিপরীত দিকে অবস্থান। ফলে ভৌগোলিক অবস্থানের কারণে যেহেতু ভারত স্থলপথে আক্রমণ করে সফল হতে পারবে না, সুতরাং অবশ্যই বিকল্প চিন্তা করবে। এজন্য দেশটি বিমান হামলা করতে পারে, যা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। কারণ আসাম, মণিপুর ও নাগাল্যান্ড অঞ্চলে 2টি বিমান ঘাঁটি রয়েছে ভারতের, যেগুলোতে SU-35 যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তবে এ যুদ্ধ বিমান খুব বেশি আধুনিক নয়, মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ধ্বংস করা সম্ভব। তাই পাল্টা জবাব দিতে মোমেনশাহী সামরিক ঘাঁটিতে অবশ্যই মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের আপকামিং মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করলে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারতকে পাল্টা আক্রমণ করতে সক্ষম। পুরো ময়মনসিংহ অঞ্চলের নিরাপত্তায় মাত্র 30 কিলোমিটার রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমই যথেষ্ট। তবে আক্রমণের চিন্তা করলে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি ও সিলেট বিমান ঘাঁটি, এই 2টি বিমান ঘাঁটি থেকে সম্মিলিত বিমান হামলা করতে হবে। অর্থাৎ এ অঞ্চলে ভারতে মোতায়েনকৃত SU-35 যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে হবে। তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের কাছে এখনো পর্যন্ত এমন কোনো শক্তিশালী যুদ্ধ বিমান নেই। ফলে এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে শুধু বিমান হামলা ঠেকাতে পারবে, তবে কোনো পাল্টা আক্রমণ করতে পারবে না। আর এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র ভরসা তুরস্ক থেকে প্রাপ্ত টাইগার মিসাইল, যার রেঞ্জ 120 কিলোমিটার। সুতরাং ভারতের 7 সিস্টারের উপর এই মিসাইল দিয়ে হামলা করা সম্ভব। ভারতের 7 সিস্টারকে বাঁচাতে এবং উল্টো বাংলাদেশকে চাপে রাখতে ডক্টর ইউনূসকে ক্ষমতাচ্যুত করতে চায় তারা, যাতে করে বাংলাদেশ ভারতের দাসত্ব মেনে নেয়। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।